আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বেশ খানিকক্ষণ হলো, সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। অরসগড়ের দক্ষিণের সেই প্রাচীন বটগাছের নিচে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে ধীরেন্দ্র সাধু। লোকে তাকে সাধু হিসেবেই উল্লেখ করে, তবে বিমল আবার শ্রদ্ধা করে ডাকে সাধু বাবা। বটগাছে ছড়িয়ে থাকা ডালপালা বৃষ্টির ছাঁট থেকে কিছুটা আলাদা করে রেখেছে ধীরেন্দ্র সাধুকে। রাতের অন্ধকারে বজ্রপাতের হঠাৎ আলোয় আরও বেশি রহস্যময় লাগছে তাকে। তার সামনেই বসে আছে গ্রামের যুবক বিমল। চোখে মুখে তার বড্ড জেদ, কেননা সে এই সাধুরই শিষ্যত্ব লাভের জন্য সব কিছু করতে প্রস্তুত। কিন্তু সাধুর মন গলানো যেন পাথর ভাঙার চেয়েও কঠিন। আবার এসেছিস? তোকে না কতবার বারণ করেছি আমার কাছে আসবি না। সাধু বাবা, আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনার শিষ্য হতে চাই, দয়া করুন। শিষ্য? আমার কোনো শিষ্যের প্রয়োজন নেই। আমি একা থাকি, একাই থাকতে চাই। কিন্তু আমি যে আপনার দেখানো পথেই চলতে চাই। এই সংসার, এই মায়া সব আমার কাছে অর্থহীন মনে হয়। ওই সংসার মায়ার কি বুঝিস? এই বয়সে ছেলেরা ঘর বাঁধার স্বপ্ন দেখে, আর তুই এসেছিস সাধু হতে। আমার স্বপ্ন একটাই, আপনার চরণে স্থান পাওয়া। আপনি শুধু আদেশ করুন, আমি কি করলে আপনার শিষ্য হতে পারব। আমার শিষ্য হওয়া মুখের কথা নয়, তার জন্য যে কঠিন পরীক্ষা দিতে হয় সেই ক্ষমতা তোর নেই। কি পরীক্ষা সাধু বাবা? আপনি বলুন, আমি সব পরীক্ষায় পাশ করব। আমি আমার জীবনও দিয়ে দিতে পারি। জীবন দেওয়া সহজ, কিন্তু আমার পথে টিকে থাকা কঠিন। যা, বাড়ি ফিরে যা, মায়ের আঁচলের তলায় থাক। এই পথ তোর জন্য নয়। এইভাবে বলবেন না, আমাকে একটা সুযোগ দিন, শুধু একটা সুযোগ। আপনি যা বলবেন আমি তাই করব। দেখা যাবে, এখন যা এখান থেকে। আমার সাধনার সময় হয়েছে, আর বিরক্ত করিস না আমায়। রাস্তার মোড়ে চায়ের দোকানটা ঝড় বৃষ্টির মধ্যেও বেশ জমজমাট। ধোঁয়া ওঠা গরম গরম চা আর তেলে ভাজার গন্ধে ম ম করছে চারপাশ। বাইরে বৃষ্টির শব্দ, আর ভেতরে আজকের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে বিমল আর সেই ধীরেন্দ্র সাধু। যতক্ষণ না চা প্রস্তুত হচ্ছে ততক্ষণ সময়টাকে কাজে লাগিয়ে বিতর্কে মশগুল হয়ে রয়েছে দোকানে বসে থাকা হরিপদ, নকুল আর তপন। তাদের মধ্যে কেউ বিমলের পক্ষে, আবার কেউ তার এমন পাগলামির ঘোর বিরোধী। বলি, বিমল ছেলেটার হলো ডাকি লেখাপড়া জানা ভালো ছেলে, আর সে কিনা এক উটকো সাধুর পেছনে দিন রাত পড়ে আছে। কেন গো হরিদা, এতে খারাপের কি আছে? ধর্মের পথে মন দিয়েছে, এ তো ভালো কথা। ভালো কথা? কোন সাধুর পেছনে পড়েছে সেটা দেখেছিস? ধীরেন্দ্র সাধু? আরে বাবা, ওই লোকটার চোখের দিকে তাকালে কেমন গা ছমছম করে। ওর কাছে আবার ধর্মের পথ। ঠিকই বলেছ হরিপদ, ওই সাধু মোটেও সুবিধার লোক নয়। কাউকে কোনোদিনও ওর সাথে সেভাবে কথা বলতে দেখেছ? একা একা কি সব বিড়বিড় করে। আহা, তোমরা না জেনে শুনে কথা বলো। সাধু সন্ন্যাসীরা একটু অন্যরকম হয়। বিমল হয়তো বুঝে শুনে ওই পথ ধরেছে। আরে রাখ তোর বুঝে শুনে। পরে তারা একমাত্র ছেলে, কত স্বপ্ন ছেলের জন্য, আর সে কিনা এখন সব ছেলে সাধু হবে। এরা পাগলামি ছাড়া আর কিছুই নয়। দেখো হরিদা, আধ্যাত্মিক টান এলে বয়স মানে না। হয়তো ওর সেই ডাক এসেছে। ডাক এসেছে? আরে ওই সাধু যদি ওকে ভুল পথে নিয়ে যায়, ভেবে দেখেছিস? বয়স কম, জীবন গড়ার এখনই সময়। এই সময় বেরিয়ে গেলে তো পরে পস্তাবে। আমিও তো শুনেছি ওই সাধু নাকি তন্ত্র মন্ত্র জানে। কেউ কেউ নাকি রাতের বেলা শ্মশানের দিকেও যেতে দেখেছে। এই জানি বাবা, তবে বিমল ছেলেটা খুব জেদি। যা একবার ধরবে
তা সহজে ছাড়বে না। এই তো ভয়, আর সেদিন আবার ওর সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। বাইরে বেড়ে গিয়েছে বৃষ্টির বেগ। এই প্রতিকূল আবহাওয়ায় পাশাপাশি ঘরের ভেতর মা ছেলের মধ্যে চলছে তুমুল তর্ক বিতর্ক। উদ্বিগ্ন মুখে ছেলের অদ্ভুত কথা শুনছেন আরতি দেবী। তিনি চাইতেন তার ছেলে একটু ধর্মে কর্মে মন দিক, কিন্তু এমন পাগলামি তিনি চাননি। বিমল মায়ের সামনে মাথা নিচু করে বসে থাকলেও তার হাবে ভাবে কোনো অনুশোচনার ছাপ নেই, বরং আরও বেশি করে জেদ ফুটে উঠেছে তার মধ্যে। হ্যাঁ রে, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই আবার ওই লোকটার কাছে গিয়েছিলি বিমল? গিয়েছিলাম। হ্যাঁ, এমন কেন করছিস বিমল? হ্যাঁ, এমন কেন করছিস বাবা? তোর বাবা দিনরাত তোর জন্য ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়ছে। আহ মা, তুমি সবসময় একই কথা বলো। আমি তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না, আমি দীক্ষা নিতে চাই। দীক্ষা? কার কাছে দীক্ষা? ওই লোকটাকে তুই ভালো করে চিনিস? গ্রামের কেউ ওর কাছে ঘেঁষে না। ওর চাল চলন কথাবার্তা কিচ্ছু স্বাভাবিক নয়। তোমরা এসব বুঝবে না। উনি সাধারণ সাধু নন, উনি একজন বড় মাপের মানুষ। শোন, আমাদের অত বড় মাপের মানুষ দরকার নেই। তুই ভালো থাক, সুস্থ থাক, এটাই আমরা চাই। আমি সাধু বাবার শিষ্য হবই। উনি আজ বারণ করলেও কাল ঠিকই রাজি হবেন। তুই আমাদের কথা একটুও ভাববি না? আমার মন বলছে বাবা, ওই লোকটা ভালো নয়। তোমার মন তো সবসময় খারাপই বলে। আমি আর কিছু শুনতে চাই না। খেতে পেয়েছে, খেতে দাও। পরদিন সকালে বৃষ্টিটা থেমে গেল হুট করে। আকাশ যদিও সামান্য মেঘলা। গ্রামের পুকুর পাড়ে দাঁড়িয়ে আলোচনা করছে বিমলের বাবা পরেশ আর রবিদাস। পরেশবাবু নিজেই ডেকেছেন রবিদাসকে। ঘরের কথা তো যেখানে সেখানে বলা যায় না কাউকে, তাই রবিকে এই নিরিবিলি পুকুর পাড়ে নিয়ে এসেছেন তিনি। গভীর উদ্বেগের ছাপ লেগে রয়েছে পরেশবাবুর চেহারায়। একমাত্র ছেলের এমন মতিগতিতে তিনি দিশেহারা। রবিদাসের বয়স কম হলেও গ্রামের সবচেয়ে জ্ঞানী ছেলেদের মধ্যে একজন। তার কথা গ্রামের অনেকেই শোনে, তাই শেষ চেষ্টা হিসেবে পরেশবাবুর কাছেই এসেছেন একটা সমাধানের আশায়। রবি, আমি আর কি করব কিছুই বুঝতে পারছি না। শান্ত হন, আগে পুরোটা বলুন। আজ আবার নতুন কি হয়েছে? আর নতুন কি হবে? ওর মা আজকেও অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ও কোনো কথাই কানে তুলছে না। উল্টে মায়ের সাথে তর্ক জুড়ে দিয়েছে। যা ভেবেছিলাম, ওর মাথায় ওই সাধু এমনভাবে জেঁকে বসেছে যে ভালো মন্দের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে বিমল। তুমি একবারও কি একটু বোঝাবে রবি? তোমার কথা হয়তো ফেলতে পারবে না, ছোট থেকেই তোমাকে খুব মান্য করে। এখন আর শুধু বোঝালে কাজ হবে না, জল অনেক দূর গড়িয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? চোখের সামনে ছেলেটাকে এইভাবে ধ্বংস হয়ে যেতে দিতে পারি না। ওই ধীরেন্দ্র সাধু লোকটা সুবিধার নয়। আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম ওর মনের মধ্যে যেন অন্য কিছু চলছে। কি চলছে? সেটা এখনই বলা মুশকিল, তবে বিমলকে ওর কাছ থেকে দূরে রাখতেই হবে। বিমল এখন এমন একটা ঘোরের মধ্যে আছে যেখান থেকে ওকে বের করে আনতে হলে অন্য পথ ধরতে হবে। ওর ওপর নজর রাখতে হবে আপাতত। আমার মন বলছে সাধু ওকে দিয়ে অশুভ কিছু একটা করানোর পরিকল্পনা করছে। আমাদের প্রস্তুত থাকতে হবে। হঠাৎ করে সন্ধ্যার আধার নেমেছে। বেশ কিছুক্ষণ হলো বৃষ্টিটা নেই, তবে আসবে আসবে ভাব। সেই একই বটগাছের নিচে গাম্ভীর্য নিয়ে বসে আছে ধীরেন্দ্র সাধু, আর তার সামনে বসে আছে বিমল। আজ তার চোখে মুখে শুধু জেদ নয়, এক ধরনের উন্মাদনাও খেয়াল করল ধীরেন্দ্র সাধু। বিমল সিদ্ধান্ত নিয়েছে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে। হয় সাধু তাকে শিষ্য হিসেবে গ্রহণ করবে, নয়তো সে এখানেই পড়ে থাকবে, বাড়ি আর ফিরবে না। সাধু বাবা, আজ আমি আপনার কাছ থেকে উত্তর না নিয়ে যাব না। হয় আমাকে শিষ্য বানান, না হলে আমি এখানেই থেকে যাব। এখানে থাকবি কেন? কারণ আপনি একমাত্র আমাকে পথ দেখাতে পারেন। তোর চোখে আমি জেদ দেখতে পাচ্ছি।
কিন্তু শুধু জেদ দিয়ে আমার শিষ্য হওয়া যায় না। আর কি লাগে সাধু বাবা, আপনি বলুন, আমি করব। সাহস, অসীম সাহস লাগে। পারবি? পারবো, আপনি শুধু আদেশ করুন। তাহলে তোকে একটা কাজ করতে হবে, আর সেই কাজ সম্পন্ন করতে হবে আজ রাতেই। কি কাজ সাধু বাবা? এই নে, এই বাটিটা নে, এটা হাতে নিয়ে রাতের বেলা তোকে একাই নদীর পাড় ধরে হেঁটে পটাশগড়ের জঙ্গলে যেতে হবে। পটাশগড়ের জঙ্গলে? হ্যাঁ, ভয় পেলি? আমি আগেই বলেছিলাম তোর দ্বারা হবে না। না না, ভয় পাইনি। তারপর কি করতে হবে? জঙ্গলের ঠিক মাঝখানে গিয়ে এই বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি। মনে রাখবি, যাই কিছু ঘটুক না কেন, বাটি হাত ছাড়া করবি না। আর বাটির ভেতরে কি আছে তা দেখার চেষ্টাও করবি না। কিছুটা সময় পর কেউ একজন আসবে, সে তোকে বর দেবে। সেই বর নিয়ে তুই আমার কাছে ফিরে আসবি। যদি সফলভাবে ফিরতে পারিস তবেই আমি তোকে শিষ্য হিসেবে গ্রহণ করব। এখন যা। অমাবস্যার রাত না হলেও আকাশ এমন কালো মেঘে ঢাকা, যা দেখে যে কারো মনে হবে আজ বুঝি সত্যি অমাবস্যা। এদিকে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। নদীর পাড়ের রাস্তাটা প্রায় দেখাই যাচ্ছে না। তার হাতে ধরা একটি বাটি। সাধু বাবার কঠিন নির্দেশ, কোনো মতেই বাটি হাতছাড়া করা যাবে না। এমন কি রয়েছে সেই বাটিতে, এমনকি বাটিতে কি আছে তাও দেখা যাবে না। বিমলের বুকটা ঢিপ ঢিপ করছে ভয়ে, কিন্তু সাধু বাবার শিষ্য হওয়ার জেদ সেই ভয়কে ছাপিয়ে গিয়েছে বহু আগে। কি অন্ধকার রে বাবা, বৃষ্টির মধ্যে আবার কেমন শীত শীত লাগছে। সাধু বাবা তো বললেন কেউ একজন বর দেবে, কিন্তু কি বর দেবে? সত্যি দেবে তো? হঠাৎ একটা আলোড়ন উঠল নদীর শান্ত জলে। বিমল দেখল জলের ভেতর থেকে দুটো মিশ কালো ছায়ার মতো অবয়ব উঠে এসে সরাসরি হাওয়ায় উড়ে আসছে ঠিক বিমলের দিকে। ওগুলো ওগুলো কি এভাবে আমার দিকে আসছে কেন? না না, ভয় পেলে চলবে না, এটাও নিশ্চয়ই আমার পরীক্ষা। বিমল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বাটিটা শক্ত করে ধরে পটাশগড়ের জঙ্গলের দিকে পড়ি করে দৌড় দিল সে। আমাকে আমাকে ধরো না, যেতে দাও, যেতে দাও আমাকে। পালাবি কোথায়? আজ তোর মরণ আমাদের হাতে। ও সাধু বাবা, কি হচ্ছে এসব? আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই বাটি আমার চাই, বাটিটা দে, ওই বাটি আমার চাই। বললেই হলো নাকি? এই বাটি আমি দেব না, কিছুতেই না। রাতের বেলায় পটাশগড়ের জঙ্গল যেন হয়ে ওঠে এক জীবন্ত বিভীষিকা। বিশাল বিশাল গাছগুলো অন্ধকারে দাঁড়িয়ে আছে দানবের মতো। এই পরিস্থিতির মধ্যেই জঙ্গলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিমল। নদীর পাড়ে তারা খেয়ে এক ছুটে জঙ্গলে এসে পড়েছে সে। এতক্ষণ সেভাবে খেয়ালই করেনি, কিন্তু জঙ্গলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর হঠাৎ মনে হলো বাটি থেকে ভেসে আসছে একটা উৎকট গন্ধ। অন্ধকারেও সে বুঝতে পারল বাটিতে রাখা তরলটুকু আর যাই হোক ভালো কিছু নয়। কিন্তু সাধুর কথা মতো বাটিটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সে। তবে বেশিক্ষণ ধৈর্য ধরে রাখতে পারল না। কে আছো? সামনে এসো, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। হঠাৎ ঝোড়ো বাতাস উঠল চারপাশে। বিমলের সামনে উড়ে এলো ভয়ানক চেহারার এক বৃদ্ধা। লাল টকটকে চোখ আর মুখে থাকা সোচালো দাঁতগুলো দেখে ভয়ে শিউরে উঠল বিমল। এসেছিস? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। আমি তোমার জন্য এই উপহার এনেছি, এবার আমার মূল্য পরিশোধ করো। মূল্য? কিসের মূল্য চাস তুই? এমন বর দাও যা পেলে ধীরেন্দ্র সাধু আমাকে শিষ্য বানাতে দ্বিধা না করেন। ও ধীরেন্দ্র,
সে তো তার মূল্য পেয়েই যাবে, কিন্তু তুই কেন বর পাবি? মানে আমি তো তোমার জন্য এই উপহার নিয়ে এলাম, আর আমাকে বর দেবে না? ধীরেন্দ্র তোকে আজ আমার কাছে বলি হিসেবে পাঠিয়েছে। এই বাটিতে কি আছে জানিস? কয়েক রকমের পশুর রক্ত, সাথে তোর তাজা রক্ত পান করলে আমার শক্তি শতগুণ বাড়বে। বিনিময়ে ধীরেন্দ্র পাবে সেই শক্তির ভাগ। তুই তো কেবল ওর বলির মাথা। এতক্ষণে বিমল বুঝতে পারল কত বড় প্রতারণার শিকার হয়েছে সে। হঠাৎ পিশাচ বুড়ি তার জ্বলন্ত চোখ দিয়ে কিভাবে যেন তার শরীরটাকে অবশ করে ফেলল। একটা ঘোরের মধ্যে চলে গেল বিমল। ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন একটা মশাল হাতে সেখানে উপস্থিত হলো রবিদাস। লুকিয়ে বিমলের পিছু নিয়েছিল সে। রবিদাসের চিৎকারে ঘোরটা সামান্য কাটল বিমলে। পিশাচ বুড়ি, দূর হয়ে যায় এখান থেকে, নইলে পুড়িয়ে দেব। ওরে বাবারে, ওরে বাবারে, আগুন আগুন! আমি যাচ্ছি, আমি যাচ্ছি যাচ্ছি আমি, কিন্তু আমার শিকারকে আমি ঠিকই ছিনিয়ে নেব। পিশাচ বুড়ির আগুনে এতটাই ভয় যে আর বেশি কিছু বলার সাহসই পেল না। মুহূর্তে রবিদাস ও বিমলের সামনে থেকে উধাও হয়ে গেল সে। আজ সকালে পটাশগড়ের আকাশ যতটা পরিষ্কার, গ্রামের মানুষের মনও ঠিক ততটাই বিক্ষিপ্ত। এর কারণ হলো বিমল প্রাণে বেঁচেছে বটে, কিন্তু সে আর স্বাভাবিক হতে পারেনি। গত রাতের আতঙ্কে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে সে। এদিকে সবার হাতেই ধরা পড়েছে ধীরেন্দ্র সাধু। মোড়লের বাড়ির উঠানে বেঁধে রাখা হয়েছে তাকে। এই যে ভণ্ড সাধু, মুখ খোল এবার। কেন তুই আমার গ্রামের একটা ছেলের এমন সর্বনাশ করতে গেলি? আমি কিছু করিনি, বিমল নিজের ইচ্ছায় গিয়েছিল। মিথ্যে কথা! তুই আমার ছেলেকে বশ করেছিস। আর একটু হলেই আমার ছেলেটা শেষ হয়ে যেত। চেহারায় সাধু ভাব, এমনকি কাজ করবেও সাধুগিরি দেখিয়ে বেড়াস, অথচ তুই কিনা ভেতরে ভেতরে এমন প্রতারক। ধীরেন্দ্রর আসল পরিচয় আমি বলছি। ও কোনো সাধু নয়। এই ধীরেন্দ্র এক পিশাচের উপাসক। তন্ত্র সাধনা করে শক্তি লাভ করার খুব লোভ ওর, কিন্তু নিজে তেমন শক্তিশালী নয় বলেই বিমলের মতো সরল ছেলেদের বলি দিয়ে নিজের কার্যসিদ্ধি করতে চেয়েছিল। আমার ছেলেটা কেমন হাসি খুশি ছিল, আর আজ আজ ওর দিকে তাকানো যায় না। আমাকে ছেড়ে দিন, আমি আর এই গ্রামে থাকবো না, আমি চলে যাব। এত সহজে তোর কি বিচার হওয়া উচিত সেটা আগে আমরা ভেবে দেখি, তারপর ছাড়ার কথা ভাববো। হ্যাঁ মোড়ল মশাই, ওকে এত সহজে ছাড়লে কোনো লাভ হবে না। ওর পাপের শাস্তি ওকেই পেতে হবে। কি করতে চাইছো রবিদাস? ও বিমলকে যেমন করে পটাশগড়ের জঙ্গলে পাঠিয়েছিল, আমরা ওকে ঠিক সেভাবেই আজ রাতে ওই জঙ্গলে একা ছেড়ে দিয়ে আসবো। আমায় ওখানে পাঠিও না, ওই পিশাচ আমায় শেষ করে ফেলবে, দয়া করো। বিমলের জন্য তো কোনো দয়া হয়নি তোর, তাই তোর বিচার ওই জঙ্গলই করবে। যেমন কর্ম তেমন ফল। ভয়ে সাদা হয়ে গেল ধীরেন্দ্র সাধুর মুখ। সে জানে পিশাচ বুড়ি এখন তার ওপর কতটা ক্রুদ্ধ। মোড়লের মৌনতাকে ইতিমধ্যে সম্মতি হিসেবেই ধরে নিয়েছে সবাই। অবশেষে ভয়ানক পরিণতি দিয়ে সমাপ্ত হতে চলল ধীরেন্দ্রর সাধনা। কিন্তু ত্যাগ স্বীকার করতে হলো বিমলকে।